তাহলে আজকে আমরা করব কি সাবেশাঙ্ক নির্ণয়, বিভিন্ন রকম কয়েল যেগুলো আমাদের থাকে সেই কয়েলের সাবেশাঙ্ক আমরা নির্ণয় করব। এবার এর আগের দিন ক্লাসে আমরা করেছিলাম ফাই ইকুয়ালস টু এল ইনটু আই করেছিলাম, যেখানে এলটাকে কি বলেছিলাম সাবেশাঙ্ক। তাহলে এবার আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। কার সাবেশাঙ্ক নির্ণয় করব? সলিনয়েডের। তো তোমরা হেডিং করো সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। সলিনয়েড এর সাবেশাঙ্ক নির্ণয়। এবার সলিনয়েড দেখতে কেমন হয়? দেখেছিলাম সলিনয়েড দেখতে কেমন হয়, তাই না? এটা হচ্ছে সলিনয়েড। এবার ধরো এখান থেকে যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে তার মান হচ্ছে আই। এই সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এ অবধি যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ক্যাপিটাল এল, আর এখানে মোট যে পাক সংখ্যা আছে সেটা হলো ক্যাপিটাল এন। সলিনয়েডের দৈর্ঘ্য সেটা হচ্ছে কত? ক্যাপিটাল এল। মোট পাক সংখ্যা সেটা হচ্ছে ক্যাপিটাল এন। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে? প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা সেটা কত? সেটা কি দিয়ে লিখেছিলাম? স্মল এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল বাই, হয়েছে? এটা দেখা যাচ্ছে? আচ্ছা, এবার এখান দিয়ে যদি আই মানে তড়িৎ প্রবাহ যায়, তাহলে এই সলিনয়েডের মধ্যে যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, চুম্বক ক্ষেত্র যে তৈরি চুম্বক বলরেখাগুলো যাবে সেই দিক থেকে এদিকে বা এই থেকে এদিকে হবে, সেটা আমরা বের করতে শিখেছিলাম। ডান হাত দিয়ে যেদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেদিকে যদি আমি রাখি, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই চুম্বক ক্ষেত্রের মান কত হবে? তাহলে আবিষ্ট চুম্বক ক্ষেত্র কত হবে? চুম্বক ক্ষেত্র বি ইকুয়ালস টু কত হবে? সূত্র কি ছিল? মিউ জিরো এন আই। এত মানে আবিষ্ট চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এবার আমি যদি করি তা বলি যে তাহলে চুম্বক ফ্লাক্স কত হবে? চুম্বক ফ্লাক্স আমি যদি বলি চুম্বক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু কত হবে? বি ইনটু এ ইনটু, এবার একটা পাকের জন্য কত হবে? বি ইনটু এ। কিন্তু এখানে তো একটা পাক নাই, কটা পাক আছে? ক্যাপিটাল এনটা আছে। তাহলে কত হবে? বি ইনটু এ ইনটু কত? ক্যাপিটাল এন। বুঝতে পেরেছো? ওই জন্য এর আগে বললাম তোমাদের যে যদি কোনো অঙ্কতে বি দেওয়া থাকে তাহলে পাক সংখ্যার দরকার আছে, তো যদি ফাই দেওয়া থাকে তাহলে পাক সংখ্যার দরকার পড়বে না। এবার তাহলে ভ্যালু গুলো পুট করো আর কি। যদি ভ্যালু গুলো পুট করি তাহলে দেখো আমাদের হয়ে যাবে আর কি মিউ জিরো এন আই এ ইনটু কত হলো? এন। তাহলে ফাই ইকুয়ালস টু এটা পেলাম। তাহলে ফাই এটাকে একটু যদি সাজাই তাহলে কত হচ্ছে? মিউ জিরো ক্যাপিটাল এন স্মল এন ইনটু এ ইনটু আই, তাই না? এটা হচ্ছে ধরো 2 নম্বর সমীকরণ আমি লিখলাম। এবার দেখো যে সমীকরণটা আমি এর আগের দিন লিখেছিলাম, দেখো ফাই ইকুয়ালস টু কত ছিল? এল ইনটু আই। আর এখানে ফাই ইকুয়ালস টু কত পেলাম? মিউ জিরো এন এন এ ইনটু আই। তাহলে যদি ও দুটোর মধ্যে তুলনা করি আমি, তাহলে দেখো এল এর জায়গাতে কত আছে? তাহলে মিউ জিরো ক্যাপিটাল এন স্মল এন ইনটু এ। এটা কি মুন্না না? মিউ জিরো এন এন এ মুন্না, এটা মনে রাখবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু মনে রাখবে একটা হবে ক্যাপিটাল, একটা হবে স্মল। যেটা ক্যাপিটাল সেটা হচ্ছে মোট পাক সংখ্যা, আর যেটা স্মল সেটা হচ্ছে কি প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে এখানে এটা হচ্ছে সলিনয়েডের কি সাবেশাঙ্ক। এটাই হচ্ছে আমাদের সলিনয়েডের সাবেশাঙ্কের মান কত সেটা আমাদের, এটা হলো তার সমীকরণ, হয়েছে? এবার আমি যদি বলি যে সলিনয়েডের সাবেশাঙ্ক কার কার উপরে নির্ভর করবে, তাহলে দেখো কার উপরে নির্ভর করছে? একটা হচ্ছে সলিনয়েডের মজ্জা। এখানে আমি ধরেছি যে এখানে কি আছে? বায়ু মজ্জা আছে, ওই জন্য কি লিখেছি এখানে মিউ জিরো। কিন্তু বায়ু মজ্জা না নিয়ে যদি আমি লোহার কোনো মজ্জা নিতাম তাহলে কি হতো? লোহার চুম্বক ভেদ্যতা বস্তু। এবার পাক সংখ্যা,
মোট পাক সংখ্যা যদি বাড়ায় তবুও সাবেশাঙ্ক বাড়বে, বা প্রতি একক দৈর্ঘ্যে যদি পাক সংখ্যা বাড়ায় তবুও কি হবে, সাবেশাঙ্ক বৃদ্ধি পাবে। আর একটা হলো কি ক্ষেত্রফল, যে লুপটা আছে মানে যে কতটা গোল আছে, কতটা বড় না সরু, তার ক্ষেত্রফলের উপরে সাবেশাঙ্ক নির্ভর করবে। কিন্তু এর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে তার উপরে কি সাবেশাঙ্ক নির্ভর করবে? করছে? তড়িৎ প্রবাহ মাত্রা সাবেশাঙ্ক নির্ভর করছে? কেন এখানে যখন তড়িৎ প্রবাহ দেখো সাবেশাঙ্ক তো আই নাই, আই আছে, তাহলে কতটা তড়িৎ প্রবাহ যাচ্ছে তার উপরে সাবেশাঙ্ক নির্ভর করবে না। কারণ নির্ভর করে যদি জিজ্ঞাসা করে কোশ্চেনে, তাহলে কি বলবো? পাক সংখ্যার উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, আর ওর যে মজ্জা আছে তার উপরে নির্ভর করে। তড়িৎ প্রবাহ মাত্রার উপরে সাবেশাঙ্ক নির্ভর করে না। তাহলে ওই পয়েন্ট গুলো এখানে এই অবধি লিখে পয়েন্ট গুলো লিখে নাও, যে সলিনয়েডের সাবেশাঙ্ক, সলিনয়েডের মজ্জা, সলিনয়েডের মোট পাক সংখ্যা বা প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এবং তার ক্ষেত্রফলের উপর নির্ভর করে। হয়েছে? তাহলে এখন যেটা পড়বো সেটা কি তাহলে আমাদের আবেশ। এর আগের দিন শিখেছিলাম কি সাবেশ। আবেশ বলার কারণটা হচ্ছে কি একজনের জন্য আরেকজনের মধ্যে, মানে কিরকম, অনেকটা ধরো এটা একটা কয়েল, এটাকে পেঁচিয়ে রেখেছি, আর এর সাইডে এর পাশে ঠিক আরেকটা কয়েলকে আমি পেঁচিয়েছি। এবার যদি এরকম করি যে এর মধ্যে দিয়ে আমি তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহ যাওয়ার দরুন এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এবার এর মধ্যে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে, প্রবাহের মাত্রা পরিবর্তন ঘটে, তাহলে এখানে যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটারও কি হবে, পরিবর্তন ঘটবে। এবার যেহেতু এটা আর এটাকে একদমই পাশাপাশি রেখেছি, তাহলে তার ফলে কি হবে, এখানে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে এর মধ্যে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটবে। যদি চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটে তাহলে এর মধ্যে কি হবে, একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। তার মানে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলো কোথায়, এখানে, কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হলো কোথায়, এখানে। তাহলে এবার দেখো এইটার সাথে এটা কোনো কানেকশন আছে? শুধুমাত্র কি একটার উপরে আরেকটাকে পেঁচিয়ে দিয়েছি আমরা। পরিবর্তন ঘটছে কোথায়, এখানে, কিন্তু তৈরি হচ্ছে কোথায়, এখানে। এখানে কি সাবেশ বলা যাবে না আবেশ বলতে হবে? এর জন্য ওইখানে তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? এবার কথা হলো যে এই নীতি অবলম্বন করে এখন অবধি যদি আমরা বলি যে আমরা কোথায় কোথায় এগুলোকে কাজে লাগাই, একটা হলো ট্রান্সফরমার, হলো আরটা হলো এখন সবাই এটার সাথে খুব পরিচিত আর কি, ওয়্যারলেস চার্জার, তাই না? ওয়্যারলেস চার্জারের ক্ষেত্রে কি হয়, যদি আমি আইফোনের কথা বলি বা এখন যেগুলো যে সমস্ত দামি দামি ফোন গুলো আসছে সেগুলোর ক্ষেত্রে কি হবে, যে আমাদের ওয়্যারলেস চার্জারের ক্ষেত্রে কি হয়, ফোনটাকে কোনো একটা জায়গার উপর রাখতে হয়। এবার যে জায়গার উপর রাখি ওখানে অ্যাকচুয়ালি কি আছে, তাহলে ওখানে কিছুই না, এরকম কয়েল আছে, এরকম গোল গোল করে কয়েল পেঁচানো আছে। এই কয়েলের সাথে যেটা যেখানে আমি ইয়ে করেছি সেটা এটা প্লাগের সাথে লাগানো আছে, সেটা ঠিকঠাক করা আছে, কত ভোল্ট এখানে থেকে দেবে। আমি যখন মোবাইলটাকে চার্জ করতে চাইছি, এই মোবাইলটাকে নিয়ে এর উপরে গিয়ে রাখছি, মোবাইলের পিছন দিকেও একটা ওইরকম কয়েল আছে, আর এই কয়েলটা সেট করা আছে কোথায়, মোবাইলের ব্যাটারির সাথে। তো যখন আমি এর উপরে রাখবো তখন কি এর যে চৌম্বক ফ্লাক্স এর মধ্যে লিংক হবে, এর মধ্যে পরিবর্তন হলে এর মধ্যে কি হবে, পরিবর্তন হবে, আর পরিবর্তন হলে এখানে কি হবে, তড়িৎচালক বল আবিষ্ট হবে। এবার এই তড়িৎচালক বলটা এখানে পাক সংখ্যাটা এমন করে রাখা হয় যাতে করে এখানে কত ভোল্ট আবিষ্ট হয়, যাতে করে 5 ভোল্ট আবিষ্ট হয়, আগে এমন দিলাম, যাতে করে কত ভোল্ট আবিষ্ট হয়, 5 ভোল্ট যাতে করে এখানে তৈরি হয়। তার ফলে কি হবে, মোবাইলটা কি হবে, চার্জ হবে। এই নীতি অবলম্বন করে কি করে ওয়্যারলেস চার্জার গুলো কাজ করে। হয়েছে? এবারে যদি আমি বলি এই আবেশের নীতি অবলম্বন করে যে তৈরি করা সেটা হচ্ছে ট্রান্সফরমার। এবার ট্রান্সফরমার তো তোমরা প্রত্যেকে দেখেছো, তাই না? এবার এই ট্রান্সফরমারের যদি আমি কথা বলি, এই ট্রান্সফরমারের ভিতরে দুই ধরনের কয়েল থাকবে, একটা হলো প্রাইমারি কয়েল আর এটা হলো সেকেন্ডারি কয়েল। এখানে যদি ভালো করে অবজার্ভ করো তাহলে দেখো এই সাইডে, এক সাইডে দেখো দুটো ইয়েলো কালারের ওয়্যার বেরিয়ে আছে, আর এক সাইডে দুটো ব্লু কালারের ওয়্যার বেরিয়ে আছে। এখান থেকে যেটা বুঝতে পারছো, যেহেতু ওয়্যারের কোনো কালার দেওয়া নাই, মানে এই দুটো ওয়্যার একই কালারের, আবার এই দুটো ওয়্যার একই কালারের, মানে বুঝতে পারছে কি এখানে পজিটিভ নেগেটিভ বলে কিছু নেই। যে কোনো একটা ওয়্যারকে একটা প্লাগের একটা প্রান্তে আর যে কোনো একটা ওয়্যারকে প্লাগের অপর প্রান্তে লাগালে হবে। মানে এখানে এসি, যেহেতু এসির মধ্যে এটা কাজ করবে বলে এখানে পজিটিভ নেগেটিভ নেই, কিন্তু ডিসি হলে কি হতো, পজিটিভ নেগেটিভ থাকতো, একটা ব্ল্যাক কালারের ওয়্যার থাকতো আর একটা কি থাকতো, রেড কালারের ওয়্যার থাকতো। এখানে ওরকম নেই, যেহেতু দুটো ওয়্যারের কালার একই, তার মানে এটা কিসে কাজ করবে, এসি তে কাজ করবে। এবং এখানে এসি যদি আমি দিই, এখান থেকে যেটা পাবো সেটাও কি পাবো, এসি পাবো। কিন্তু কথা হলো কি, এখানে দেখা গেলো আমি 220 ভোল্ট দিলাম, আর এই ট্রান্সফরমারটা যদি 12 ভোল্টের হয় তাহলে এখানে কত ভোল্ট দেবে, আমাকে 12 ভোল্ট দেবে। সেটা এসি না ডিসি, এসি দেবে, কারণ ট্রান্সফরমার কখনো ডিসি তে কাজ করবে না। এবার এই ট্রান্সফরমার কি করছে, ভোল্টেজকে কমাচ্ছে না বাড়াচ্ছে,
কমাচ্ছে, তাহলে এই ধরনের ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর যদি এরকম হয় যে ভোল্টেজকে মানে দিচ্ছি 12 ভোল্ট কিন্তু তৈরি করছে কত ভোল্ট, ধরো 220 ভোল্ট বা ওর থেকে বেশি, তাহলে সেটাকে বলা হয় কি স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমার কখনো ভোল্টেজ কমায়, কখনো ভোল্টেজ বাড়ায়। এবার যদি আমি বলি যে যে ইনভার্টার গুলো থাকে, ইনভার্টারের মধ্যে কি করা হয়, 220 ভোল্টকে যখন কারেন্ট থাকে আমাদের বাড়িতে 220 ভোল্টকে করা হয় কি ট্রান্সফরমারের মাধ্যমে 12 ভোল্টে কনভার্ট করে ওখানে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটাকে চার্জ করা হয়। যখন কারেন্ট চলে গেল ব্যাটারির মধ্যে যে চার্জ আছে সেটা কত ভোল্টের ব্যাটারি আছে, 12 ভোল্টের, সে 12 ভোল্টের ব্যাটারি থেকে ডিসি নেবে, সেটাকে প্রথমে এসি দিয়ে কনভার্ট করবে, তারপরে ট্রান্সফরমারে যাবে, ট্রান্সফরমার সেটাকে কততে কনভার্ট করবে 220 ভোল্টে, সেটা আমাদেরকে দেবে। তার মানে ও কি করছে, ভোল্টেজ কখনো কমাচ্ছে, কখনো কি করছে ভোল্টেজ বাড়াচ্ছে। বুঝতে পারলে? ট্রান্সফরমারের কাজ কি, ভোল্টেজ কমানো বা বাড়ানো। ট্রান্সফরমার ছাড়া কখনো আমরা ভোল্টেজ কমাতেও পারবো না, বাড়াতেও পারবো না। যে যন্ত্রেতে ভোল্টেজ, যেখানে আমাদের ভোল্টেজ কমাতে বাড়াতে প্রয়োজন সেখানে ট্রান্সফরমার লাগাতে হবে। মোবাইল চার্জারের ক্ষেত্রেও যদি আমি বলি, মোবাইল চার্জারের ক্ষেত্রেও যদি মোবাইল চার্জারকে ভাঙি তাহলে ওর মধ্যেও দেখবো যে ট্রান্সফরমার দেখতে পারবো, ওটার সাইজ এত বড় হয় না আর কি, এত বড় যদি সাইজের ট্রান্সফরমার আমি ওখানে লাগাই তাহলে মোবাইল চার্জারটা অনেকটা ওয়েটফুল হয়ে যাবে। আমি এত বড় সাইজের লাগাতে পারি, চার্জারটা বড় সাইজের হবে, লাগাতেই পারি, তৈরি করতেই পারি, কিছুই করতে হবে না। একটা 5 ভোল্টের ট্রান্সফরমার দোকান থেকে কিনে নিয়ে আসবে, এদিকটা আমি লাগিয়ে দিলাম লাইনের সাথে, আর এদিক থেকে দুটো ওয়্যার বেরোলো। এটাকে আমরা শিখবো যখন আমরা সেমিকন্ডাক্টর পড়বো, এখান থেকে এটা এসি তে আছে, এটাকে আমরা ডিসি তে কনভার্ট করতে শিখবো। 4টা ডায়োড লাগিয়ে দিলে ডিসি তে কনভার্ট হয়ে যাবে, ওটা নিয়ে গিয়ে মোবাইলে চার্জার ঢুকিয়ে দিলে আমরা কি করবো, মোবাইলটা চার্জ করতে পারবো। মোবাইলটা এই করে দেবো, সাইড করে দেবো। তাহলে আমরা কি করতে পারবো, মোবাইলটাকে চার্জ করতে পারবো। এটা দিয়ে আমরা কিন্তু বানাতে পারবো যদি আমরা চাই, মোবাইল চার্জার যদি আমরা চাই বা যে কোনো চার্জার যদি আমরা চাই তাহলে বানাতে পারবো। হয়েছে? এবার এর মধ্যে তাহলে কটা কয়েল আছে বললাম, দুটো। একটা কয়েল নিচে পেঁচানো আছে, তার উপরে এই কয়েলটা পেঁচানো আছে। একটা কয়েল পেঁচানোর পরে ওর উপরে একটা আস্তরণ দেওয়া আছে, এরকম পেপারের একটা আস্তরণ দেওয়া আছে। ওই আস্তরণের উপর আবার একটা কয়েলকে পেঁচানো আছে, তারপরে এই দুটো ওয়্যারকে বেরিয়েছে। মানে যদি আমি বলতে চাই তাহলে এই ধরনের এরকম একটা কয়েল আছে, এর মধ্যে যদি আমি ভাঙি এটাকে, এই প্লাস্টিকের যে এটা পার্টটা দেখতে পাচ্ছ, এই প্লাস্টিকের পার্টটার যদি আমি দেখি, এই প্লাস্টিকের পার্টটা হলো এটা। এবার এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যেও দুটো কয়েল আছে, এটা এখানে ঢোকানো আছে এর মধ্যে বলতে গেলে। এবার এই যে এর মধ্যে একটা ওয়্যার আছে, এর মধ্যে একটা যে প্রথম পার্ট গুলো আছে সেটাকে বলা হয় প্রাইমারি ওয়াইন্ডিং বলা বা প্রাইমারি কয়েল। এই প্রাইমারি কয়েলের যে একদম সরু ওয়্যারটা আছে, সেই সরু ওয়্যারের যে দুটো প্রান্ত আছে, সেই দুটো প্রান্তকে এই ইয়েলো কালারের যে ওয়্যারটা আছে তার সাথে সোল্ডারিং করে দেওয়া আছে। তারপরে এর উপরে একটা পেপারের আস্তরণ দিয়ে দেবো, তারপরে এই ধরনের ওয়্যারকে নিয়ে আবার এর উপরে আবার পেঁচাবো। তাহলে একটা হলো প্রাইমারি কয়েল, তারপরে যেটা পেঁচালাম সেটা হলো কি সেকেন্ডারি কয়েল। তাহলে অনেকটা এইরকম টাইপের তৈরি হবে। এই রেটটা পেঁচালাম, তারপরে কি আরেকটা পেঁচিয়ে দিলাম, তারপর এটার সাথে এটার কোনো কি নাই, যোগাযোগ আছে? যোগাযোগ নেই। এবার এর কোর হিসাবে কি করে আমরা ইউজ করি, এখানে যদি ফাঁকা রাখে তাহলে এটা কি বায়ু কোর হয়ে যাবে, তাহলে কি হবে, ফ্লাক্সটা পুরোপুরি লিঙ্ক হবে না। তার জন্য আমরা করি কি, এখানে লোহার মজ্জা ঢুকিয়ে দিই, যেরকম এর মধ্যে কি আছে ঢোকানো আছে। এবার সেটা কি নিই আমরা, ল্যামিনেটেড শীট নিই। কারণটা কি বলেছিলাম, যাতে করে কোন কারেন্ট কম হয়, এডি কারেন্ট যাতে করে কমে যায়। এবার আমাদের এখানে যেটা বুঝতে হবে যে এটার জন্য এখানে তৈরি হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার এখন কি বলবো, এর আগেটাতে কি বলছিলাম যে ফাই প্রপোর্শনাল টু আই বলছিলাম, তাই তো? এবার এখানে আমি যদি বলি ফাই প্রপোর্শনাল টু আই, তাহলে এখানে কি হবে, আইটা এখানে কিন্তু ফাইটা কোথায়, এখানে। মানে প্রথম কয়েলের জন্য দ্বিতীয় কয়েলে কি ফাই, তার মানে এখানে ফাই বেশি তৈরি হবে যদি এখানে আই বেশি যায় তবে। এবার এটাকে উঠানোর জন্য আমরা এখানে যদি আমি এল লিখি তাহলে হবে না। কারণটা কি, এটার জন্য এখানে তো এটার জন্য এর মধ্যে না, এটার জন্য অপরটাতে, তাহলে কি আসবে এখানে মিউচুয়াল ফান্ড। তো নাম শুনেছো তাই না? মিউচুয়াল ফান্ড মানে কি বোঝায়, মিউচুয়াল ফান্ড কি করে তৈরি হয়, ওর নিয়ে আমার, মানে কি তুমি কাউকে দায়িত্ব দিয়েছো যে আমার টাকা তুমি নাও, দিয়ে তুমি এমন জায়গাতে ইনভেস্ট করো যাতে করে সেখান থেকে আমার কিছু বেনিফিট হয়, তাতে করে তুমি কিছু রাখবে আমাকে কিছুটা দেবে। এটা হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফ্রেন্ড কি করে হয়, ওর নিয়ে মানে তোমারও ফ্রেন্ড ওরও ফ্রেন্ড দিয়ে তোমার সাথে কি হলো, মিউচুয়াল ফ্রেন্ড হলো। তাহলে মানে কি একজনের সাথে যদি আরেকজনের সম্পর্ক হয় বলে ওটাকে মিউচুয়াল বলে। তাহলে এখানে কি হচ্ছে, প্রথম কয়েলের জন্য যেহেতু দ্বিতীয় কয়েলে তৈরি হচ্ছে, বা এটা হচ্ছে প্রাইমারি, এটাকে কি বলছি আমরা সেকেন্ডারি।
তাহলে প্রাইমারি কয়েলের জন্য যেহেতু সেকেন্ডারিটা তৈরি হচ্ছে, তাহলে ওই জন্য আমরা বলছি ফাই ইকুয়ালস টু এম ইন্টু আই। এমটাকে কি বলবো? ওখানে বলছিলাম সাবেশাঙ্ক, এখানে এমটাকে কি বলবো? আবেশাঙ্ক, তাই তো? ওখানে বলছিলাম সেলফ ইন্ডাকট্যান্স, এখানে কি বলবো? মিউচুয়াল ইন্ডাকট্যান্স। মিউচুয়ালের জন্য এই লেটারটা আমরা ইউজ করছি। এবার কথা হলো এর একক আর মাত্রা কি হবে? সাবেশাঙ্কের একক আর মাত্রা যা ছিল সেমই হবে, কোনো পার্থক্য হবে না, একদমই সেমই হবে। অতএব এটাকে আমরা ডিটেলসে পড়ার দরকার নেই। এবার যদি আমরা বলি যে ই ইকুয়ালস টু কত হবে, আগের মতোই কত হবে? ডি ফাই বাই ডিটি। তাহলে ডি ফাই বাই যদি ডিটি করি, অ্যাকচুয়ালি এখানে একটা নেগেটিভ সাইন হবে। যদি ডি ফাই বাই ডিটি আমরা করি তাহলে কত হবে? মাইনাস ডি ডিটি অফ এম ইন্টু আই, তাই না? এবার এমটা যেহেতু ধ্রুবক রাশি, তাহলে এমটা যদি ধ্রুবক হয় তাহলে কত হবে? মাইনাস এম ডি আই ডিটি হবে। তাহলে ই ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি? মাইনাস এম ডি আই ডিটি। এবার আমাকে বলো এই ইটা কোনটা কয়েলে আবিষ্ট তড়িৎচালক বল? দ্বিতীয় তাতে, তাই তো? এটাকে বলে আমরা সেকেন্ডারি, হয়েছে। আর আইটা কোনটা কয়েলে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন? প্রথমটাতে। তাহলে এটা হচ্ছে প্রাইমারি কয়েলে কারেন্টের পরিবর্তন, আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েলে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে প্রাইমারি কয়েল কোনটাকে বলবো? যেখানে কারেন্ট ঢুকবে সেটাকে বলছি প্রাইমারি কয়েল। এটাকে তাহলে প্রাইমারি কয়েল তাহলে পিসি, সেকেন্ডারি কয়েল তাহলে এসসি, তাই তো? তাহলে এটা হলো সেকেন্ডারি কয়েল, এটা হলো প্রাইমারি কয়েল। আর এখানে যে এদের মধ্যে যে একজনের ফ্লাক্স যে আরেকজনের সাথে যে লিংক হচ্ছে, যে চলরাশির সাথে সেটাকে আমরা লিংক করাচ্ছি, সেটাকে বলছি আমরা মিউচুয়াল ইন্ডাকট্যান্স। সেটাকে কি দিয়ে লিখছি আমরা? এম দিয়ে লিখছি, হয়েছে। তাহলে এর একক গেল, মাত্রা গেল, সেই সমীকরণ থেকে আমরা এই সমীকরণ থেকে আমরা অঙ্কগুলো যে অঙ্কগুলো থাকবে সেগুলো করবো, হয়েছে। এবার তোমাদের বইয়ে যে অঙ্কটার আমি কথা বলছিলাম সেটা হচ্ছে 295 পেজের 10 নম্বর অঙ্কটা। অঙ্কটা বের করো, প্রত্যেকে অঙ্কটা পড়ো। এবার যে অঙ্কটার কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে কত? 495 পেজে 10 নম্বর অঙ্ক, ছায়াপথের আর কি। সেটা হচ্ছে অঙ্কটা কি বলেছে দেখো, অঙ্কটা পড়ো প্রত্যেকে ভালো করে। ওয়াই দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ক্ষুদ্র বর্গাকার পরিবাহী তারের ফ্রেম আর একটি বড় বর্গাকার পরিবাহী তারের ফ্রেমের মধ্যে অবস্থিত। বড় বর্গাকার ফ্রেমটির বাহুর দৈর্ঘ্য এক্স, যেটা কিনা ওয়াই থেকে অনেক বড়। দুটি লুপ সমাক্ষীয় এবং তাদের মধ্যবিন্দু সমাপতিত। সংস্থাটি পারস্পরিক আবেশাঙ্ক কত সেটা আমাকে বের করতে বলেছে। মানে কিরকম অঙ্কটা যদি আমি বলি, সেটা বলেছে কি একটা বড় বর্গাকার কয়েল আছে, এরকম একটা বড় বর্গাকার লুপ আছে, যার বাহুর দৈর্ঘ্য কত বলেছে অঙ্কটাতে? যার বাহুর দৈর্ঘ্য কত বলা আছে? এক্স। তাহলে এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স। আর এর মধ্যে আরেকটা লুপ আছে, কিন্তু সেই লুপটা একদমই ছোট্ট, এটাও বর্গাকার, তার বাহুর দৈর্ঘ্য কত? ওয়াই। এবার কেন ছোট্ট বলেছে একটু পরে বুঝতে পারবো আমরা। তাহলে বলেছে যে এদের পারস্পরিক আবেশাঙ্ক কত সেটা আমাকে বের করতে বলেছে। অঙ্কতে যেটা ডাটা সাপ্লাই করে দিয়েছে আমাকে, যে এই ওয়াইটা এক্স থেকে অনেক ছোট, এটা এবার অঙ্ক থাকলে এরকমই থাকবে আর কি, না তো অঙ্কটা করতে পারবো না। এবার দেখো কি করে করবো এটা তোমাদের। আচ্ছা, অপশনগুলো দেওয়ার দরকার নেই, বের করে নেবো উত্তর। তোমাদের আমি একটা সূত্র করেছিলাম আর কি, তোমার একটা সূত্র করেছিলাম না আমি, ওই কি বলছে এন বাহু বিশিষ্ট, ভালো করে মনে করো, এন বাহু বিশিষ্ট যদি এরকম একটা এ থাকে, তার কেন্দ্রে চুম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য সূত্র বের করেছিলাম। সূত্রটা কি ছিল বলো? বি ইজ ইকুয়াল টু কত ছিল? ওটা এখানে কাজে লাগবে, অঙ্কটা ছোট ভাবে করতে চাইলে, না তো অনেক লেন্থি ক্যালকুলেশন হয়ে যাবে। এটাকে মনে রাখতে, দাঁড়াও, এটাকে মনে রাখতে বলেছিলাম কি হবে? মুনি বাই পায়েল হলো সাইন পাই বাই এন ট্যান পাই বাই এন, এটা ছিল সূত্র। আচ্ছা, তাহলে এটা এবার এখানে কাজে লাগবে আমাকে। এখানে কটা বাহু আছে? চারটা। তাহলে এখানে বি আমাকে বের করতে হবে। তাহলে বি ইকুয়ালস টু মিউ জিরো থাকলো,
এন এর জায়গাতে কত বসবে? কটা বাহু আছে? 4টা। তাহলে মিউ জিরো এন, এন এর জায়গাতে হচ্ছে 4 ইন্টু আই, ধরলাম এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই, বাই পাই এল, তাহলে পাই এল এর জায়গাতে কত বসবে? এল এর জায়গাতে বসবে এক্স, এর বাহুর দৈর্ঘ্য কত? এক্স। তারপরে হচ্ছে সাইন পাই বাই এন এর জায়গাতে কত বসবে? কটা বাহু আছে? তাহলে পাই বাই 4, তারপরে ট্যান পাই বাই 4। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কত হচ্ছে? মিউ জিরো 4i বাই পাই এক্স, সাইন পাই বাই 4 এর ভ্যালু কত? 1 বাই রুট 2, ট্যান 1 বাই 1, তাহলে লেখার দরকার নাই। তাহলে এটা হচ্ছে আমার বি এর ভ্যালু হয়েছে। এবার এই যে বিটা বের করলাম সেটা কোথায় বলো দেখি? এর ঠিক কেন্দ্রে, বাইরে কোথায়? এর ঠিক কেন্দ্রবিন্দুতে। এখানে কোথায় বের করেছিলাম এই ফর্মুলা অনুযায়ী? এই কেন্দ্রে। কিন্তু আমি যদি কেন্দ্র থেকে এই দূরে এদিকে বা ওইদিকে আর এদিকে যাই তাহলে কিন্তু এর চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান পরিবর্তন হয়ে যাবে। এবার আমাকে অঙ্কটা ওই জন্য বলেছে কি যে এই বিন্দুটা থেকে এই যে লুপটা নিয়েছে সেই লুপটা খুব বেশি দূরে নেই, একদম কাছাকাছি আছে, বলে এটা বোঝানোর জন্য ওয়াইটাকে এক্স থেকে অনেক কি বলেছে? ছোট বলেছে। এটা হলে কি হবে? আমি ধরতে পারি যে এই লুপটা ঠিক কেন্দ্রের কাছাকাছি আছে, তার ফলে কি হয়েছে? এই বি এর মানের খুব একটা পরিবর্তন ঘটেনি, হয়েছে। তাহলে আমাকে বলো যে এখন তাহলে এই ছোট্ট লুপটার মধ্যে চুম্বক ফ্লাক্স কত? অতএব চুম্বক ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কত? বি ইন্টু এ। তাহলে বি এর মান কত পেয়েছি? মিউ জিরো, বলো বলো, মিউ জিরো 4i বাই পাই এক্স 1 বাই রুট 2। আর এরিয়া, এই লুপটার দৈর্ঘ্য, এই লুপটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার, ওয়াই স্কয়ার হবে, কেন যে বর্গক্ষেত্র তো, তাহলে ওয়াই কত হবে? ওয়াই স্কয়ার। তাহলে ফাইটাকে কিভাবে সাজাতে বললাম যে আইটা বাদ দিয়ে বাকিগুলোকে এক জায়গায় লিখবো। তো যদি লিখি তাহলে কত আসছে? মিউ জিরো 4i বাই পাই এক্স, তো আইটা আলাদা করে লিখবো আমরা, ওয়াই স্কয়ার বাই রুট 2 ইন্টু কত? আই। তাহলে এবার যদি আমি বলি, এবার হচ্ছে এটাকে ধরো 1 নম্বর সমীকরণ লিখলাম। এবার আমরা মিউচুয়াল ইন্ডাকট্যান্সের সমীকরণ কি জানি? ফাই ইজ ইকুয়াল টু এম ইন্টু আই। এটা যদি 2 নম্বর সমীকরণ বলি আর এটার সাথে এটা যদি তুলনা করি তাহলে এম সমান কত পেয়ে গেলাম? অতএব এম ইকুয়ালস টু মিউ জিরো 4y স্কয়ার বাই পাই এক্স রুট 2, তাই তো? এবার কথা হলো যে যদি আমাদের এই সূত্রটা না জানা থাকতো তাহলে অনেক বড় ক্যালকুলেশন হতো, যেটা তোমাদের বই করেছে। কারণটা কি? যে এই সূত্র না জানলে আমাদের প্রত্যেকটার জন্য এখানে বের করে তারপরে যোগ করতে হতো। এই সূত্রটা জানা থাকলে আমরা সহজেই করে নিতে পারবো। এবার দেখো কোনটা অপশন মিলছে, এরকম একদম হুবহু অপশন আছে না? রুট 2টা উপরে নিয়ে গেছে, রুট 2টা উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যাও। উপরে যদি নিয়ে যায় তাহলে মিউ জিরো 2 রুট 2 ওয়াই স্কয়ার বাই পাই এক্স, এটা অপশন আছে। কত নম্বর এটা? সি নম্বর অপশন। তাহলে সি নম্বর অপশন মিলে গেল, ঠিক আছে। এখানে মজা হলো কোথায়? এই সূত্রটা কিন্তু মনে রাখবে, একদম খুবই ভাইটাল সূত্র এটা। এই সূত্র মনে রাখলে দেখো অনেক বড় বড় অঙ্ক খুব সহজে করে নিতে পারো, ঠিক আছে। সূত্রটা কি বললাম? কি মনে রাখতে বললাম? ওনি বাই পাই এল সাইন পাই বাই এন ট্যান পাই বাই এন। এবার আমরা যেরকম রোধের সমবায় পড়েছিলাম, রোধের কি কি সমবায় তোমরা পড়েছিলে? শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় আর মিশ্র সমবায়। সেরকমই আবেশেরও সমবায় হয়, খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু অনেক জায়গাতে দেখতে পাবে অঙ্ক হয়তো। তাহলে এবার তোমরা হেডিং করো আবেশের সমবায়, আবেশ বা সাবেশ লিখতে পারো, আবেশ এর সমবায়। আবেশও লিখতে পারো, সাবেশও লিখতে পারো, দুটো লেখা যেতে পারে। এবার আমি যদি এরকম করি, শ্রেণী সমবায় যদি লাগাই, ধরো এরকম করে, এটা একটা আবেশ, এর সাথে এটা একটা আবেশ বা সাবেশ, এটা একটা সাবেশ। এর সাবেশাঙ্ক L1, এর সাবেশাঙ্ক L2, এর সাবেশাঙ্ক হলো L3। এবার আমি যদি বলি যে টোটাল সাবেশাঙ্ক কত হবে এই পুরোটা, তাহলে L ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত হবে? যেরকম রোধের শ্রেণীর সমবায় ছিল, তাহলে এটা কত হবে? L1 প্লাস L2 প্লাস L3। কিন্তু এখানে একটা কিন্তু আছে,
সেটা হলো কি, যদি এখানে ধরো এটাকে এভাবে পাঠিয়েছি, তারপরে এটাকে এভাবে পেঁচিয়েছি, ঠিক আছে, কিন্তু এটাকে এভাবে না পেঁচিয়ে আমি এভাবে পেঁচাচ্ছি, তাহলে এটা যদি বলি L1, এটা যদি বলি L2, আর এটাকে যদি বলি L3, তাহলে তোমরা বুঝতেই পারছো রোধের ক্ষেত্রে তো মাইনাস প্লাস হয় না, কিন্তু এখানে তো মাইনাস প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে কত হবে? L1 প্লাস L2 মাইনাস কত হবে? L3। এটা হলো কি সাবেসের শ্রেণী সমবায় শিখা হয়ে গেল। হলো, এবার যদি সমান্তরাল সমবায়ের কথা বলি তাহলে কি হবে? আচ্ছা, এখানে লিখতে পারবে? এবার যদি সমান্তরাল সমবায়ের কথা বলি, তো সমান্তরাল হলে কেমন ভাবে লাগানো থাকবে? ধরো এখানে একটা লাগিয়েছি, তারপরে এখানে একটা লাগিয়েছি, তারপরে ধরো এখানে একটা লাগিয়েছি। এর তুল্য যদি বলি, এটা হচ্ছে L1, এটা হলো L2, এটা যদি L3 বলি, তো এর ইকুইভ্যালেন্ট কত হবে? আগের মতোই 1/L ইকুইভ্যালেন্ট 1/L1 1/L2 প্লাস 1/L3 হবে। যদি এরকম থাকে যে একটু আগে যেরকম বলছিলাম যে দুটো ধরো এভাবে পেঁচানো আছে, একটাকে উল্টো ভাবে পেঁচানো আছে, তখন কি হয়ে যাবে? 1/L1 প্লাস 1/L2 মাইনাস 1/L3, এটুকুই পার্থক্য। এবার যদি কোনো ছবি এটা থাকে তাহলে তোমরা কি হবে বলো দেখি? এটা আছে, এটা আছে, এটা আছে, এখান থেকে এটা কানেক্টেড, এখান থেকে এটা কানেক্টেড, রোধ এটা শিখেছো তোমরা। L1 L2 আর এটা হচ্ছে L3। এটা দেখে মনে হচ্ছে শ্রেণীতে আছে, কিন্তু আছে কিসে? সমান্তরালে। তখন আমাদের এই সূত্র অনুযায়ী বের করে নিতে হবে। হয়েছে? এটুকুই হলো সাবেসের সমবায়। তাহলে এই চ্যাপ্টার শেষ আমাদের। হয়েছে?